রাতের নিস্তব্ধতা যখন হঠাৎ ভারী হয়ে আসে, চারপাশের বাতাস থেমে যায়, শুধু একটি ঠাকুর ঘর থেকে ভেসে আসছে কিছু মন্ত্রের শব্দ, এবং সেই ঠাকুর ঘরের মেঝেতে পড়ে রয়েছে রক্তাক্ত অবস্থায় দুটি লাশ, যেখানে ভয়ের সাথে মিলেমিশে আছে এক অন্ধ বিশ্বাসের ছায়া। কে বলে এটাকে কুসংস্কার, কে বলে এটাকে নিষিদ্ধ শক্তি। আর ঠিক আজকের কেসে আমরা ঢুকবো সেই অন্ধকারের ভেতরে, যেখানে বিশ্বাসের মুখোশে আড়ালে লুকিয়ে আছে এক ভয়াবহ সত্য। তাহলে শুরু থেকে বলি। অন্ধ্রপ্রদেশ চিত্তর ডিস্ট্রিক্ট একটা পরিবার থাকতো, যেখানে দুটি মেয়ে থাকতো। আলেখিয়া, যার 17 বছর এজ ছিল, আর সাইদিপিয়া, যার 22 বছর এজ ছিল, এবং তার মা পদ্মাজা 50 ইয়ার ওল্ড, আর তার বাবা পুরুষোত্তম নাইডু, যার 55 বছর এজ ছিল। নাইডু ফ্যামিলিতে সবাই খুবই এডুকেটেড ছিল। পুরুষোত্তম নাইডু চিত্তরা গভর্নমেন্ট একটি কলেজে একজন প্রফেসর ছিলেন, এবং তার ওয়াইফ পদ্মাজা, যিনি গোল্ড মেডেল পেয়েছিলেন মাস্টার সায়েন্সে, আর উনি প্রায় 20 বছর ধরে IIT অ্যাসপিরেন্টদেরকে কোচিং দিত। আর যেহেতু এত বছর ওখানে পড়িয়েছে, সেটার জন্য ওখানকার প্রিন্সিপালও উনি কিন্তু হয়ে গেছিলেন। এই দুই হাজব্যান্ড ওয়াইফ খুবই এডুকেটেড ছিলেন, আর সেটার জন্যই আমরা যেটা বললাম, এত এডুকেটেড ছিলেন, আর কিন্তু তাদের কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেমও ছিল না। বেসিক্যালি আমরা সবাই জানি যে আমাদের সমাজে, আমাদের যে ফ্যামিলি আছে, সেখানে কিন্তু পড়াশোনার জন্য একটা সেরকম ফ্রিডম দেওয়া হয় না, কিন্তু এই জায়গায় একটু আলাদা ছিল। এখানে পদ্মাজা আর পুরুষোত্তম ওনাদের বাচ্চাদেরকে এতটাই ফ্রিডম দিয়েছিল যে ওরা যে এডুকেশনটা করবে বা যে এডুকেশন করতে ইচ্ছুক, সেটারও কিন্তু ফ্রিডম ছিল, আর সেটাই ওরা নিজেরা বেছে নিয়েছিল। এই কারণে পুরুষোত্তমের ছোট মেয়ে বেঙ্গলের ব্যাচেলার্স কমপ্লিট করার পর মিউজিকটাকে বেছে নিয়েছে। এবারে সে AR রহমান মিউজিক অ্যান্ড ডান্স একাডেমিতে যুক্ত ছিল, এবং তার বড় মেয়ে সাইদিপিয়া বা দিব্যা ভোপালে ডিপ্লোমা ম্যানেজমেন্টটা কমপ্লিট করেছিল, আর এটার পর সিভিল সার্ভিসে ও প্রিপারেশন নেওয়া শুরু করেছিল। The COVID-19 pandemic has been rapidly spreading across the world. 2020-তে মানে ওই করোনার টাইমে নাইডু ফ্যামিলি একটা নতুন ঘরে শিফট করে, যেটা ছিল মান্নাপালেতে। আই এম রিয়েলি সরি ইফ আই প্রোনাউন্স ইট রং। সো তারা ওই ঘরে শিফট হয়ে যায়। এবারে ওনাদের লাইফে এত সাকসেস হচ্ছে, এত উন্নতি হচ্ছে, এটার জন্য ওরা ভগবানের কাছে খুবই থ্যাঙ্কফুল ছিল। আর তার সাথে সাথে তারা খুবই শিব ভক্ত ছিল। বেসিক্যালি ওরা এতটাই শিব ভক্ত ছিল, ওরা যখনই ওদের লাইফে কিছু ভালো হতো, তখনই তারা যজ্ঞ করতো বা পুজো করতো অল টাইম। যেমন কি পদ্মাজা যখন প্রমোশন হয়েছিল কোচিংয়ে, সেইবারেও কিন্তু ওনারা খুব বড় করে শিব পুজো করেছিল। তাই এই শিক্ষা সংস্কার তার দুটো মেয়েকেও কিন্তু দিয়েছিল ছোট থেকেই। আলেখিয়া এতটাই ইনফ্লুয়েন্স ছিল তার মা বাবার কাছ থেকে, যে তার বন্ধুরাও জানতো যে আলেখিয়া ভগবানকে কতটা ট্রাস্ট করে। কারণ আলেখিয়া সোশ্যাল মিডিয়াতে ভগবানের স্টোরি রিলেটেড, ভগবান রিলেটেড কিছু পজিটিভ রিলেটেড অনেক কিছু স্ট্যাটাস, স্টোরি, পোস্ট এসব করতো, আর এই সব কিছুই তার বন্ধুরাও কিন্তু দেখতে পেত। এবারে পদ্মাজার যে বাচ্চাগুলো ছিল, তারা বাইরে পড়াশোনা করতো। যেহেতু আমরা বললাম যে 2020-তে তারা নতুন ঘর নিয়েছে, কিন্তু যখন 2020-তে করোনার ব্যাপারটা অনেক বেশি বেড়ে গেল, অনেক বেশি ভাইরাসটা ছড়িয়ে গেল, তখন তার মা বাবা ডিসিশন নিল তার দুটো মেয়েকে সে আবার বাড়িতে ডেকে নিয়ে আসবে। অ্যান্ড স্যাডলি এইখান থেকেই পুরো ব্যাপারটা খারাপ হতে শুরু করলো। 23 জানুয়ারি 2020-তে নাইডু ফ্যামিলি তাদের কাজের জায়গা থেকে কিছুদিনের জন্য ছুটি নিয়ে নিয়েছিল, যে তারা কলিগসদেরকে বলেছিল যে তারা বড় একটা পুজোর আয়োজন করছে, সেটার প্রিপারেশনের জন্যই অনেক সময় লাগবে। অ্যান্ড এই কারণেই তারা এত বড় একটা ছুটি নেয়। কারণ কি পদ্মাজা আর পুরুষোত্তম তাদের কাজের জায়গাতে খুব ভালো ছিল, তারা রেগুলারও যাওয়া আসা করতো, সেটার জন্যই তারা ছুটিটাও কিন্তু পেয়ে গেল। সো এবারে নাইডু ফ্যামিলির 4 মেম্বারই বাড়িতে ফিরে এসেছিল, আর তারা প্রিপারেশন শুরু করে দিল নতুন পুজোর। 24 জানুয়ারি 2021-এ তার নেবারদের বক্তব্য ছিল যে তাদের বাড়ি থেকে অনেক বেশি জোরে মন্ত্র পড়া বা যজ্ঞর সাউন্ড আসছিল। সেদিন হঠাৎ করেই সন্ধ্যে 7টা নাগাদ পুরুষোত্তম তার একটা বন্ধুকে কল করে। ওনার এই বন্ধুটা পদ্মাজার কোচিং সেন্টারেই কাজ করতো, অ্যান্ড ওদের ফ্যামিলিও একে অপরকে খুব ভালো করেই জানতো। যখন ওনার বন্ধু কলটা তুললো, তখন ওরা নর্মালি যেমন দিনের কথা বলে তেমনই কথা বলছিল, কিন্তু কিছুক্ষণ কথা বলার পরই ওনার এটা ফিল হলো যে পুরুষোত্তম ও একটু ঘাবড়ে আছে। সো হি আস্কড যে কি প্রবলেম হয়েছে, তুমি একটু ভয় পেয়ে আছো মনে হচ্ছে। আর এটা জিজ্ঞাসা করার পরই পুরুষোত্তম মুখ খোলে আর ঘাবড়ে ঘাবড়ে বলে যে আমি এমন একটা ভুল করে ফেলেছি যেটা আমি মনে হয় না আর কোনোদিন ঠিক করতে পারবো। এবারে উনি ওনার টিচার বন্ধুটাকে প্রত্যেকটা জিনিসের ডিটেলে বলা শুরু করলো। আর যখন ওনার টিচার বন্ধু এগুলো সব শুনতে থাকলো, তখন ওনার জাস্ট বুকটা কেঁপে উঠেছিল। পুরুষোত্তম তার বন্ধুকে বলে যে আমি আমার দুটো মেয়েকেই মেরে ফেলেছি। অ্যান্ড কাল 25 জানুয়ারিতে
তার মেয়েরা আবার ফিরে আসবে। এন্ড হি কুড নট বিলিভ দিস যে একজন শিক্ষিত মানুষ এরকম কথা বলছে। আর এমনি ভাবতে ভাবতেই তার বন্ধু তাকে জিজ্ঞাসা করে, তুমি এসব কি জন্য করেছো, এর রিজনটা কি? তখন পুরুষোত্তম খুবই ওয়েক হয়েতে ওর বন্ধুকে বলল যে আমার মেয়ের ভেতরে খুবই বাজে শক্তি ছিল এবং এই 2 মেয়েকে বলি দেওয়ার পর তার সাথে ওই বাজে শক্তিরও বিনাশ হবে এবং কাল যখন সত্যযুগ শুরু হবে, মানে 25শে জানুয়ারি যখন সত্যযুগ শুরু হবে, তখন ওনার মেয়ে ওই সেম বডিতে আবার ফিরে আসবে। এবং এই পুরো ঘটনা শোনার পর পুরুষোত্তমের ফ্রেন্ড তখনই ফোনটা কেটে দেয় আর ডাইরেক্ট পুলিশদেরকে কল লাগায় এবং পুলিশ কল রিসিভ করার পর পুলিশ ডাইরেক্ট নাইডু ফ্যামিলির ঘরে পৌঁছে যায়। যখন পুলিশ নাইডু ফ্যামিলির ঘরে পৌঁছায়, তারপর ঘরে ঢোকার পর ওরা যা দেখতে পায় সেটা দেখে তারা থমকে যায়। গোটা রক্তের বন্যা হয়ে গেছিল ওই মেঝেতে এবং সাই দিব্যা ঠাকুর ঘরে লাল কাপড় জড়ানো অবস্থায় পড়েছিল, যার মাথায় ত্রিশূল দিয়ে প্রথমে মারা হয়েছিল, তারপর ওর ফেসে টাম্বাল দিয়ে মারা হয়েছিল এবং পুজো ঘরের আর একটু ভেতরে যাওয়ার পর দেখে আলেখিয়া ও পুরো সেম অবস্থায় পড়ে আছে। ওই লাল কাপড়ে মুড়ে দুটো বডি লাল কাপড়ে মোড়ানো ছিল আর দুটো বডিকেই ওই ডাম্বেল দিয়ে মারা হয়েছিল মাথায় এবং মারার পর ওদের মাথা থেকে কিছু চুল কাটা হয়েছিল। এবারে ওই চুলে মহাদেব শিবকে অফার করা হয়েছিল এবং যে অফার করেছিল সে ছিল তার রক্তের সম্পর্ক তার নিজের মা পদ্মাজা। তারা এতটাই ডিলিউশনে ছিল যে কালকে যখন সত্যযুগ শুরু হবে তার মেয়েরা আবার ফিরে আসবে। এখনকার জেনারেশনে যদি আমরা মানে লজিক্যালি ভাবি সেটা তো কোনোদিন পসিবল নয়। আর একটা এডুকেটেড ফ্যামিলির মেম্বাররা যে এইরকম করবে এটাও কিন্তু ভাবার বিষয়। এবারে যখন পুলিশ ঠাকুরঘর থেকে বেরিয়ে তাদের বেডরুমে দেখে যায়, তখন তারা দেখে যে পদ্মাজা আর পুরুষোত্তম তারা খুবই রিল্যাক্স, খুবই চিল ভাবে বসে আছে, যেমন মানে কিছু হয়নি, তাদের কোনো না স্ট্রেস আছে, তাদের কোনো চিন্তা আছে, তারা জাস্ট রিল্যাক্স। আর ওরা এখনো বিলিভ করছে যে কালকে যখন সত্যযুগ শুরু হবে মানে ওদের অ্যাকর্ডিং তখন তাদের মেয়ে ফিরে চলে আসবে। এবারে পুলিশ যখন ওদেরকে জিজ্ঞাসা করে যে তোমরা এটা কেন করেছো, তখন তার ফ্যামিলি উত্তর দেয় আমার দুটোর মেয়ে নিজের ইচ্ছাতেই এটা করেছে। অ্যাপারেন্টলি দে অল বিলিভ যে ওদের মধ্যে সত্যি করে এটা বাজে শক্তির প্রবেশ আছে, সেটার জন্যই তারা নিজেদেরকে সেই দিনই শেষ করার ডিসিশন নিয়েছিল। পেরেন্টস অনুযায়ী তার ছোট মেয়ে আলেখিয়া তার দিদিকে বলে যে দিদি আমার বলি দিয়ে দে, বাট তার দিদি এটাতে একদমই রাজি হচ্ছিল না। আর তখন আলেখিয়া এটা বলে তুই যদি আমার বলি না দিস তাহলে আমি নিজেই নিজের বলি দিয়ে দেবো। এই কথোপকথনের মাঝে পদ্মাজা তাদেরকে বলে যে সময় নষ্ট করিস না এবং এই কথা শোনার মাত্রই আলেখিয়া তার পাশে রাখা ত্রিশূল দিয়ে তার দিদির বুকে সজোরেই আঘাত করে এবং সঙ্গে সঙ্গেই তার দিদি আধমরা হয়ে যায় আর ওখানেই পড়ে যায়। কিন্তু তখনও তার দিদি বেঁচে ছিল, খুবই তরপাত ছিল এবং ওই কষ্ট না দেখতে পেয়ে তার বাবা কাছে রাখা ডাম্বেল দিয়ে তার মেয়ের মাথায় খুব জোরে আঘাত করে আর তারপরই তার মেয়ে ওখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তো এরপর পদ্মাজা তার হাজবেন্ডের হাতে থেকে ডাম্বেলটা নেয় আর তার ছোট মেয়ের মাথায় আঘাত করে যে জীবিত ছিল আর তাকেও ওখানেই শেষ করে দেয়। অ্যাকর্ডিং টু পদ্মাজা তাদেরকে এত মারার পরও তারা 1 ঘন্টা পর্যন্ত আরও বেঁচে ছিল, তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করেনি। মানে ওই টাইমে যদি পুলিশকে ফোন করা হতো বা অ্যাম্বুলেন্স ডাকা হতো তারা তখনও বাঁচতে পারতো, কিন্তু তখনও তারা কিছু করেনি। এবারে 2 মেয়েকে মারার পর ওদের নিজেদেরও বলি দিতে হতো, সেটা ওই রাত 9টার সময়। কিন্তু স্যাডলি এই দৃশ্য দেখার পর পুরুষোত্তম খুবই ভয় পেয়ে যায় আর তার ফ্রেন্ডকে ফোন করে সবকিছু বলে ফেলে। পুলিশরা তার মা বাবাকে ওখানে গ্রেপ্তার করে নিয়েছিল। তারপর পদ্মাজা চিৎকার করতে শুরু করে দিল কেমন একটা সাইকোদের মতো। ও চিৎকার করতে করতে শুধু একটা কথাই বলছিল, আমাদেরকে শুধু একদিন সময় দাও, আমার মেয়েরা কালকে আবার ফিরে আসবে, আজকে কলিযুগ শেষ হবে আর কালকে সত্যযুগ শুরু হবে, সেখানেই আমার মেয়েরা আবার ফিরে আসবে, আমাদেরকে প্লিজ একদিন সময় দাও। আর ও এটা বলছিল চিৎকার করতে করতে যে আমাদের প্ল্যান খারাপ হচ্ছে, আমাদেরকে এইভাবে ধরো না, আমাদেরকে ছেড়ে দাও, আমাদেরকে নিজেদেরকে বলে দিতে হবে। মানে এমন ভাবেই বলছিল যে ওরা খুবই সাইকো, মানে যে ডিলিউশনে বাঁচছিল বেসিক্যালি। శివ బాడీ పార్టికల్ నుంచే కరోనా వచ్చింది. ఈ కలి సంహార చేసేటప్పుడు మిగిలిన చెత్త ఉంది కదా, ఆ దులపడానికే నేను కరోనా వైరస్ ని నా బాడీ పార్టికల్ నుంచే పంపించాను, చైనా నుంచి రాలేదు. পুলিশ
পুলিশের এটা পুরোটাই ক্লিয়ার ছিল যে দুজনাই মেন্টালি স্টেবল নেই। সো এটার জন্য পুলিশ কোনো ইনভেস্টিগেশন শুরু করার আগে তাদেরকে সাইকিয়াট্রিস্টের কাছে দিয়েছিল। আর সাইকিয়াট্রিস্ট এটা বললো যে ওদের পুরো ফ্যামিলি শেয়ার্ড সাইক্রটিক ডিসঅর্ডারে ভুগছিল। দিস ইজ আ ভেরি রেয়ার ডিসঅর্ডার। এটা তখনই হয় যখন একই ফ্যামিলিতে বা একই সার্কেলে সবাই একসাথে থাকে, তখনই এই ডিসঅর্ডারটা হতে পারে। এই ডিসঅর্ডারটা এমন যে এরা চলতে পারে, এরা হাঁটতে পারে, এরা খেতে পারে, বাট মানুষ এদেরকে একদমই চিনতে পারে না যে এটা কোনো ডিসঅর্ডারে ভুগছে। বাট যখন কেউ এই বিষয় নিয়ে তুলে ধরে তাদের কাছে, তখন সামথিং ট্রিগার দেয়ার ব্রেন। শেয়ার্ড সাইকোটিক ডিসঅর্ডারে একজন হোস্ট হয় যে নিজের বিলিফ, নিজের গোল, নিজের টার্গেট অন্য মানুষের কাছে পৌঁছে দেয় যাতে ওরাও এটা করতে চায়। এবং পদ্মাজা আর পুরুষোত্তম তার দুই মেয়েকে ঠিক এই সেম ভাবে ইনফ্লুয়েন্স করে। তো এই ঘটনাটা শোনার পর তোমরা ভাববে যে আজকে জেনারেশনে দাঁড়িয়ে মানে 2020 মানে করোনা টাইমটা, যেটা এখনকার জেনারেশন বলা যায়, এই জেনারেশনে দাঁড়িয়ে ওদের বিলিফটাই একটা আলাদা ডিলুশনাল ছিল। তারা ভাবছিল যে আজকে মেরে দেবো, কালকে চলে আসবে, যেটা কোনোদিনই পসিবলই নয়। আর এরকম ঘটনা শুধু ইন্ডিয়াতে না, বাইরের ফরেন কান্ট্রিতে, বাইরের যে কোনো কান্ট্রিতেও কিন্তু হয়ে থাকে। বাট এর থেকেও আরো ক্রিপি, আরো বাজে, আরো অনেক কিছু ঘটে আমাদের এই পুরো পৃথিবীতে। তো সব কিছুই আসবে এই চ্যানেলে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো আর ভালো থাকো। পিস আউট।